আমরা এবারে এক্সিবিশনে বানিয়েছি আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি হচ্ছে আমাদের পৃথিবীর খুবই সুন্দর একটি ভয়ঙ্কর দৃশ্য। যখন ভূমধ্যরের নিচে ম্যাগমা প্রকোষ্ঠে যখন গলিত ম্যাগমা প্রচণ্ড তাপে ও চাপে ভূপৃষ্ঠে থাকা ফাটল থেকে ওপর থেকে উঠে আসে, সেটাকে আমরা বলি অগ্নুদ্গম। এই যে ফাটল থেকে ওটা চলে আসছে সেটা হচ্ছে আগ্নেয় নল, এবং আগ্নেয় নলের আশেপাশে খুবই ছোটো ছোটো দুর্বল ফাটল থাকে, যেখান থেকে ম্যাগমা বার হয়ে আছে। এটাকে বলা হয় গৌণ জ্বালামুখ। এবং এই যে প্রধান যে নলটা সে বার হচ্ছিল ম্যাগমাটা, তাকে বলা হয় প্রধান জ্বালামুখ। যখন এই প্রধান জ্বালামুখের ওপরে আগ্নেয় মানে প্রচণ্ড পরিমাণে বিস্ফোরণ সহ ম্যাগমাটি বাইরে অনেক ছিটকে উঠে আসে, সেটাকে আমরা বলি আগ্নেয় বোম। এবারে এই ছিটকে পাড়ার সময় কিছু গ্যাস থাকে, জলীয় বাষ্প থাকে এবং অনেক পরিমাণ ধোঁয়া তৈরি হয়। এবার এই ধোঁয়ার মধ্যে 90% থাকে জলীয় বাষ্প। আর এই যে বারবার অগ্নুদ্গম হয়, এই অগ্নুদ্গমের ফলে একে একে লাভা ও ছায়ের ধসের স্তর তৈরি হয়, যেটাকে আমরা বলি আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি বা অভ্যন্তরের বাইরে ভূপৃষ্ঠে যখন ম্যাগমাটি বার হয় তাকে আমরা বলি লাভা। এগুলো আমি আমার বক্তব্য এখানেই শেষ করি। আমার নাম মানস দাস, আমি বোঝরা হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। আমরা এই এক্সিবিশন উপলক্ষে এই ভূবন্দরের মডেলটি আমরা তৈরি করেছি। আমরা এই গোলাকার পৃথিবীর ওপরই অংশে বাস করি। আমাদের এই আমরা এর ওপরে পাহাড় পর্বত নদী নালা সাধারণত চোখে দেখে থাকি, কিন্তু আমাদের পৃথিবীর অভ্যন্তরে কী রয়েছে সেটা আমাদের কাছে অজানা। এই জিনিসটা জানার জন্য আমরা এই ভূবন্দরের মডেলটি তৈরি করছি। এইটা আমাদের গোলাকার পৃথিবী, আর এইটা গোলাকার পৃথিবী 3টে ভাগে বিভক্ত। এটা এইটার কিছুটা অংশ আমরা এখানে বড় করে প্রকাশ করেছি। আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরে যেমন বায়ু বাতাস নদী নালা সাধারণত দেখি, তেমনি আমাদের পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন উপাদান রয়েছে। সেই উপাদানের ভিত্তিতে আমরা এটি 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। শিলামণ্ডল আবার বিভিন্ন উপাদানের ভিত্তিতে দুভাগে বিভক্ত, শিয়াল আর সীমা। আবার অ্যাস্ট্রোস্ফিয়ার যেটা এটা শিলামণ্ডলে কিছুটা অংশ জুড়ে রয়েছে এবং গুরুমণ্ডলে কিছুটা অংশ জুড়ে রয়েছে। এই জিনিসটা হচ্ছে এটা লাভা, যেটা সান্দ্র অবস্থায় থাকে। আবার গুরুমণ্ডল আবার 2টি ভাগে বিভক্ত, প্রোপেসিমা নিপেসিমা। আর কেন্দ্রমণ্ডলও 2টি ভাগে বিভক্ত, বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডল। নমস্কার। নমস্কার, আমি সুদীপন বিশ্বাস। আজকে আলোচ্য বিষয় হলো জলপ্রপাত। আপনারা দেখতে পাচ্ছেন জলপ্রপাত অর্থাৎ জল পড়া বা পতিত হওয়া। ঠিক তেমনি নদী যেখানে প্রবাহিত হয়, যেখানে সৃষ্টি হচ্ছে অর্থাৎ পার্বত্য অঞ্চলে, সেখানে যখন নদী প্রবাহিত হচ্ছে, সেখানে নদী যখন যে গতিপথ, সেই গতিপথ যখন খাড়াভাবে নিচু হয়ে যাচ্ছে, তখন নদীতে থাকা যে জল উপর থেকে নিচে সরাসরি প্রবাহিত হচ্ছে, তখন আমরা তাকে জলপ্রপাত বলি। মডেলে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালার এখানে দেয়া রয়েছে। এই কালারগুলো বিভিন্ন শিলা অর্থাৎ কোমল শিলা, নরম শিলা এগুলোকে চিহ্নিত করছে। যখন নদী এই কোমল শিলা বিশেষ করে এগুলোকে যখন ক্ষয় করে, তখন এইভাবে একটা ঢালের সৃষ্টি হয়, এইভাবেই জলপ্রপাত সৃষ্টি হয়। এবার জলপ্রপাতের যে নিচে এখানে জল একটা ক্ষয় করে, এই ক্ষয়ের ফলে একটা হাঁড়ির মতো গর্তের সৃষ্টি হয়, যাকে প্রপাতকূপ বলে। নমস্কার, আমার নাম জিতেন্দ্র ঘোষ। এটা আমরা যে মডেলটা তৈরি করেছি তার নাম হচ্ছে বাদ পতাকা। এর প্রধান কাজ হচ্ছে বায়ু যেদিকে প্রবাহিত হবে এই অ্যারোটা সেই দিকে ইঙ্গিত করবে। আর এখানে মোড়কটা লাগানোর কারণ হচ্ছে এটা একটি প্রাচীন ঐতিহাসিক চিহ্ন। এখানে আমরা মোড়ক বা ঘোড়াও লাগাতে পারি। আর এদিকে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এটা হচ্ছে যেদিকে বায়ুটা প্রবাহিত হবে, যদি এই দিকে করে ইস্ট ওয়েস্টের এই মানটা দেখাবে। নমস্কার। নমস্কার, আমার নাম রাশিদ দাস, আমি বোঝরা স্কুলের 8ম শ্রেণীর ছাত্র। আজ এই এক্সিবিশন উপলক্ষে আমরা দক্ষিণ আমেরিকার ভূপ্রকৃতি ম্যাপের উপর একটি মডেল তৈরি করছি। এই দক্ষিণ আমেরিকা মহাদেশটি পৃথিবীর 4র্থ বৃহত্তম মহাদেশ। এই মহাদেশে ভূপ্রকৃতি বেশ বৈচিত্র্যপূর্ণ। পৃথিবীর বিখ্যাত ভূমিরূপ সব এই মহাদেশে দেখা যায়। তার মধ্যে প্রথম দেখতে পাচ্ছেন, এটি হলো পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ পর্বতমালা। এর দৈর্ঘ্যটা 8,900 কিলোমিটার আর প্রস্থ 200 থেকে 700 কিলোমিটার। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আকনকাগুয়া, আর এর উচ্চতা 6,962 মিটার।
তারপরে এখানে হচ্ছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি আটাকামা মরুভূমি, এর 10 বছরও প্রায় 25 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়েছে। তারপর এখানে আছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন নদী, এর আয়তন হচ্ছে 70,50,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত করছে, এর 1000টারও বেশি উপনদী রয়েছে। তারপর এখানে আছে গায়না উচ্চভূমি, এই গায়না উচ্চভূমির উপরে বয়ে গেছে অরিনকো নদী, অরিনকো নদীর উপরে গড়ে উঠেছে অ্যাঞ্জেল জলপ্রপাত, যার উচ্চতা হচ্ছে 970 মিটার। নমস্কার। আসসালামু আলাইকুম, আমি বোদরা হাই স্কুলের ছাত্রী। আমরা আজকে যে মডেলটা তৈরি করেছি সেটা হচ্ছে মহাদেশের উপরিভাগের ভূপ্রকৃতি আর মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি। আমরা সকলেই জানি মহাদেশের উপরিভাগে আগ্নেয়গিরি, পাহাড়, পর্বত, জলপ্রপাত, মালভূমি, উপনদী মানে নদী, বদ্বীপ সবই আছে, ঘরবাড়ি, গাছপালা। এটা সব মানে মহাদেশের উপরিভাগ সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে মোটামুটি, কিন্তু মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি কেমন সেটা সম্পর্কে আমাদের কোনো স্পষ্ট ধারণা নেই। আমরা সকলেই জানি এটা মহাদেশের দিকে সাগরের দিকে তাকালে আমরা জল আর জলই দেখি। আমাদের সকলেরই ধারণা যে পুকুরের মানে পুকুরটা যেমন প্লেন তেমন মহাসাগরের তলদেশটাও প্লেন, কিন্তু বাস্তবে সেটা তা নয়। সাগরের তলদেশেও সামুদ্রিক শৈলশিরা, গভীর সমুদ্রখাত, আগ্নেয়গিরি, সমুদ্র, পাহাড়, বৃত্তচাপীয় দ্বীপমালা, উপকূল, বেসিন সব কিছুই আছে যেগুলো জলের তলায় ঢাকা থাকে। মহাদেশের উপরিভাগটা যেমন স্থলভাগটা সব জায়গায় প্লেন নয়, উঁচু নিচু খাদ আছে, সেরকমই মহাসাগরের তলদেশটাও একই। ওয়েলকাম। আমরা বোদরা হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়ে অ্যানুয়াল প্রজেক্ট এক্সিবিশন বা প্রকল্প প্রদর্শনী উপলক্ষে আমরা প্রদর্শন করছি ভারতের নিউ পার্লামেন্ট হাউস বা নতুন সংসদ ভবন। আমরা সবাই জানি যে ভারতের আইনসভার নাম সংসদ বা পার্লামেন্ট, কিন্তু এখন আর এটি বলা যাবে না। বর্তমান ভারতের আইনসভার নাম হচ্ছে নিউ পার্লামেন্ট হাউস বা নতুন সংসদ ভবন। এটি 2020 সালের 10ই মে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির শিলান্যাস করেন এবং নানান প্রতিকূলতা সত্ত্বেও 2023 সালের 28শে মে এই ভবনটির দ্বারোদ্ঘাটন হয়। এই ভবনটি তৈরি করতে জায়গা লেগেছে প্রায় 64,500 বর্গমিটার জমি এবং শ্রমিক লেগেছে প্রায় 60,000 জন, 63,000 টন সিমেন্ট লেগেছে, 26,000 টন লেগেছে ইস্পাত এবং 10,000 টন প্রায় ফ্লাই অ্যাশ লেগেছে। এই ভবনটিতে 3টি দ্বার রয়েছে, 6টি দ্বার রয়েছে, তার মধ্যে প্রধান 3টি দ্বার শক্তিদ্বার, কর্মদ্বার আর জ্ঞানদ্বার। বাদ বাকিটা আমার বান্ধবী বলবে। নমস্কার, আমরা বোদরা হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমাদের স্কুলে অ্যানুয়াল প্রজেক্ট এক্সিবিশন বা প্রকল্প প্রদর্শন এই উপলক্ষে আমরা প্রদর্শন করছি ভারতের নিউ পার্লামেন্ট হাউস। এই আমার বান্ধবী যেটা বললো তার পরেরগুলো আমি বলছি। এই পার্লামেন্ট হাউসের ওপরে রয়েছে অশোক চক্র, এই অশোক স্তম্ভ যার ওজন 9,500 কেজি। আর এখানে এই পার্লামেন্টে 1272টি আসন বিশিষ্ট রয়েছে, তার মধ্যে লোকসভায় রয়েছে 384টি আর রাজ্যসভায় রয়েছে 888টি। পরিশেষে বলি এই ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি যুক্ত ভারতের আইনসভা তথ্য নতুন সংসদ ভবনটি আমাদেরকে বিপ্লবের দরবারের নতুন করে তুলে ধরবে। তাই স্যার নতুন সংসদ ভবনটি হোক স্বনির্ভর ভারতের চেতনার প্রতীক। নমস্কার, আমরা বোদরা বয়েজ স্কুলের ক্লাস 11-এর সায়েন্স বিভাগের ছাত্রীরা। আমরা একটি মডেল উপস্থাপন করেছি চন্দ্রযান 3 এর। মডেলের দুটি অংশ আমরা উপস্থাপন করেছি, যেটা হচ্ছে গিয়ে এটা ল্যান্ডার এবং এটা রোভার।
এটা হচ্ছে ল্যান্ডার। ল্যান্ডারের কাজ হচ্ছে চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করা এবং ল্যান্ডিং করে নিরাপদভাবে অবতরণ করা। এবং ল্যান্ডারের ভেতরে রোভার থাকে। রোভার এখান থেকে নিচে নেমে চন্দ্রপৃষ্ঠে কোনো মাটি সন্ধান বা পানীয় জলের সন্ধান বা খনিজ দ্রবণ আছে কিনা এইসব নিয়ে ভূপৃষ্ঠে পাঠায়। এছাড়াও রোভারের দুটো ক্যামেরা আছে, এর মাধ্যমে চন্দ্রপৃষ্ঠের বিভিন্ন ছবি ও তথ্য সংগ্রহ করে ভূপৃষ্ঠে পাঠানো হয়। এটা ইসরো দ্বারা পরিচালিত তৃতীয় অভিযান যা চাঁদের মাটিতে করা হয়েছিল। এটা শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ছাড়া হয়েছিল, যা 14 জুলাই 2023 সালে এবং 23শে আগস্ট 2023 সালে এটা চাঁদের মাটিতে অবতরণ করেছিল। এটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চীন রাশিয়ার পরে এটাই মানে ভারতই চতুর্থ যে চাঁদের মাটিতে সফলভাবে ল্যান্ডিং করেছে। আমরা সকলে জানি যে চাঁদে উষ্ণতার পার্থক্য অনেকটা বেশি, তাই এই পার্টসগুলো এমনভাবে বানানো হয়েছে যে যাতে ওই উষ্ণতার পার্থক্য থাকা সত্ত্বেও এটা সঠিকভাবে কাজ করে। যেমন এই সোলার প্যানেলটা এই কারণে বানানো হয়েছে যাতে ওখান থেকে সৌরশক্তি সঞ্চয় করে ও ওখানে কাজ করতে পারে। আর আমরা জানি যে চাঁদে চৌম্বক ক্ষেত্র অনেকটাই কম, সেই কম চৌম্বক ক্ষেত্রের মধ্যেও যাতেও ঠিকভাবে কাজ করতে পারে, তাই আমাদের ভারতীয় বিজ্ঞানীরা সেই কথা মাথায় রেখে অনেক ভালো উন্নত মানের পার্টস দিয়ে এগুলো বানিয়েছে। আমরা শুধুমাত্র তার একটি মডেল উপস্থাপন করার চেষ্টা করি। এটাতে শুধুমাত্র যে ফিজিক্সের অবদান আছে তা নয়, এটাতে বিভিন্ন বিজ্ঞান বিভাগীয় শাখার অবদান আছে, যেমন ম্যাথ, ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইত্যাদি। এবং এই যে আমরা সফলভাবে এটাকে করতে পেরেছি সেটা আমাদের ভারতবাসীর কাছে একটা গর্বের বিষয়। থ্যাংক ইউ। ওয়েলকাম টু কমার্স সিটি। আমরা এই কমার্স সিটিটা তৈরি করেছি মানুষকে জানানোর জন্য যে যেভাবে দিনকে দিন সরকারি চাকরির ক্ষেত্রে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে দেশে, এই বেকারত্বের সংখ্যা আমরা দেশ থেকে কমানোর জন্য আমাদেরকে কর্পোরেট সেক্টরের দিকে বেশি জোর দিতে হবে। যেরকম বিভিন্ন ধরনের আমাদের বেসরকারি কোম্পানি আছে। এছাড়া দেশের আয় উন্নতি বাড়ানোর জন্য প্রত্যেকটা নাগরিকের উচিত যে সময়ে হচ্ছে যে ট্যাক্স ভরা, এবং প্রত্যেকটা নাগরিকের দায়িত্বের মধ্যেও পড়ে এটা যে ঠিক মতন ট্যাক্স যেন সময়ে ভরা হয়। নমস্কার, আমার নাম বুরহান ইসলাম মোল্লা। আমি নবম শ্রেণীর ছাত্র। আমি বোদরা হাই স্কুলে একদম পঠন করে থাকি। আমাদের আজকের বিষয় হলো মিশন ভ্যালু। আমরা বলতে চলেছি যে কোনো বস্তুকে আমরা কিভাবে দেখতে পাই সেটাই আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত আমি বলতে চাই যে কোনো বস্তুকে যেটা যে অঙ্গ দিয়ে দেখি সেটা হলো আমাদের চোখ। এই চোখকে থাকা সত্ত্বেও আমরা তাকে গুরুত্ব দেই না। আমাদের গুরুত্বপূর্ণ 5টি অঙ্গের মধ্যে একটি অঙ্গ হলো চোখ। প্রথমে আমরা বলতে চাই ক্যামেরার সঙ্গে চোখের অনেকটা মিল আছে। চোখের লেন্সের সঙ্গে ক্যামেরার লেন্সের অনেকটা মিল আছে। ক্যামেরার লেন্সের মতো চোখের লেন্সও আমরা বলতে যাব যে চোখের লেন্সের মতো ক্যামেরার লেন্সও ফটোশুট করতে সাহায্য করে। আমরা বলবো যে প্রথমে হলো এই বস্তু। আমরা দৃশ্যমান কিছু বস্তুর সঙ্গে আলোচনা করবো আজকে। প্রথমে হলো বস্তু, তারপর হলো কর্নিয়া, অ্যাকুয়াস প্রকোষ্ঠ। অ্যাকুয়াস প্রকোষ্ঠের মধ্যে থাকা তলটির নাম হলো অ্যাকুয়াস হিউমার লেন্স। এই পুরো জায়গাটির নাম হলো ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এর মধ্যে থাকা তলটির নাম হলো ভিট্রিয়াস হিউমার। তারপর আছে রেটিনা, তারপর আছে অপটিক স্নায়ু, এটা দর্শনে সাহায্য করে স্নায়ু। তারপরে নাম হলো মস্তিষ্ক, যা আমাদের যা নির্দেশ করে আমরা কোনো কাজ করতে পারি না। এরপরে বিষয়টি বলবে আমার বন্ধু শুভময়। নমস্কার, আমি শুভময় ঘোষাল। তো আজকে এই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে কীভাবে কোনো বস্তুতে আলো প্রতিফলিত হয়ে সেটা আমাদের চোখে পড়ে এবং আমরা সেটা দেখতে পাই। তো প্রথমে আমরা এই মডেলে একটা বস্তু হিসাবে মোমবাতিটাকে বেছে নিয়েছি। তো প্রথমে মোমবাতি থেকে আলো অপসারী বা মাধ্যমে প্রতিফলিত হয়ে আমাদের চোখের প্রথম অংশ কর্নিয়া, তারপর অ্যাকুয়াস হিউমার, তারপর লেন্সে এসে প্রতিফলিত হয়ে এই যে ভিট্রিয়াস প্রকোষ্ঠের মধ্যে থাকা ভিট্রিয়াস হিউমার, এই তরলের মধ্যে দিয়ে অভিসারী মাধ্যম রূপে আমাদের রেটিনার ওপর হৃদবিন্দু নামে একটা স্থান আছে, সেখান থেকে প্রতিবিম্বটা পড়ে। এইবার এখানে একটা প্রশ্ন হতে পারে যে এই যে প্রতিবিম্ব, এটা আমরা যে বস্তুটাকে এতটা বড় দেখছি, তো এই যে প্রতিবিম্বটা এটা এতটা ছোট হলো না, আর এটা উল্টো হলো। এই কারণটা ব্যাখ্যা করবে আমার পরবর্তী বন্ধু প্রতীক অবস্থি। নমস্কার, আমার নাম প্রতীক অবস্থি। আমি 10ম শ্রেণীর ছাত্র এবং
আমি আপনাদের বলবো যে এই প্রতিবিম্বটা কীভাবে সোজা এবং আমরা প্রকৃত আকারে দেখতে পাই। সবার প্রথমে আমাদের চোখে কর্নিয়াতে বিভিন্ন রকমের কোন কোষ ইত্যাদি থাকে, এগুলো উদ্দীপনা সৃষ্টি করে এবং উদ্দীপিত হয়। এই উদ্দীপনা অপটিক নার্ভ বা অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্কে পৌঁছানোর পর আমাদের মস্তিষ্কের এক বিশেষ ক্ষমতা এবং শক্তির জন্য আমরা এই প্রতিবিম্বটাকে সোজা এবং প্রকৃত আকারে দেখতে পাই এবং বাকিটা আমরা নমস্কার, আমি সন্দীপ নস্কর, আমি নবম শ্রেণীর ছাত্র। আমাদের পঞ্চেন্দ্রের মধ্যে একটি প্রধানতম ইন্দ্রিয় হচ্ছে চোখ। চোখকে আমরা কীভাবে ভালো রাখবো সেটা আমি আজকে আপনাদেরকে বলি। প্রথমত চোখকে ভালো রাখে ভিটামিন এ, সেজন্য আমাদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন গাজর, দুধ, মাছের তেল ইত্যাদি। এবং আমাদের চোখকে ভালো রাখার জন্য প্রথমত মোবাইলের ব্যবহার কমাতে হবে এবং পরিমিত ঘুমাতে হবে, পরিমাণ জল খেতে হবে এবং বেশি বেশি করে সবুজ দেখতে হবে। সবুজ কালার এমনই একটা রং যে আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখে। থ্যাংক ইউ। হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র, আমার নাম অনিক দাস। আমি আজকে ইতিহাসের একটি বিশেষ অধ্যায় মিশরীয় সভ্যতা নিয়ে বলতে চলেছি। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে মিশরীয় সভ্যতায় মিশরের বাড়ি জায়গা আছে, এখানে নীল নদ, এই পাশে পিরামিড সব কিছু আছে। এখানে মিশর নীল নদের জন্য অনেকটা বেশি বিখ্যাত, কারণ মিশরকে নীল নদের দান বলা হয়। কারণ নীল নদের কারণে মিশরের অনেকটা উন্নতি হয়েছে, যেখানে মিশরের বাণিজ্যিক দিক থেকে সুবিধা হয়েছে, কৃষিকাজ, নানা দিক থেকে মিশরের উন্নতি হয়েছে। তাছাড়া নীল নদের জন্য মিশরকে অনেকে চেনে, নীল নদের জন্যই মিশরকে চেনা যায়। তাছাড়া এখানে পিরামিড দেখা যাচ্ছে, মিশরীয়রা পিরামিডকে খুবই একটি পবিত্র জায়গা বলে মনে করত এবং পিরামিডের মধ্যে তাদের কোনো রাজা বা ফেরাও মারা গেলে এই পিরামিডের মধ্যে তাকে সমাধি দেওয়া হতো। তারা বিশ্বাস করতো যে মৃত্যুর পরে তাদের জীবনের সমাপ্তি হয় না, মৃত্যুর পরেও একটি জীবন থাকে এবং তাই তারা তাদের জীবিত অবস্থায় তাদের কবরের স্থান ও কবরের পদ্ধতি পরিকল্পনা করে যেত এবং সেই মানুষের মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা সেই মানুষকে নানা রাসায়নিক দ্রব্য, সুগন্ধি ও বেশ কয়েকটি সাদা কাপড়ের প্রলেপে জড়িয়ে এর মধ্যে সমাধি দিয়ে রাখতো এবং এটি আমরা এখন কলকাতা জাদুঘরে গেলেও দেখতে পাবো এবং এখানে আমরা মমি রেখে দিয়েছি। এটা তুতেনখামেনের মমি। নমস্কার, আমি দীপক কর্মকার, আমি 5 এর সেকশনের ছাত্র। আমি আর আমার বন্ধু একটা আর্টিকেল তৈরি করছি, আর্টিকেল এবং প্রিপজিশন। প্রথমে আমি আর্টিকেল শুরু করছি, যেহেতু আর্টিকেল আর টু আগে আর্টিকেল দুই প্রকারের হয়, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে এর নির্দিষ্ট, আর ইনডেফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট। যে নির্দিষ্ট মানে যেটা একটা, যে আর্টিকেল নির্দিষ্ট মানে কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝায় তাকে ডেফিনিট আর্টিকেল বলে। তাই সেক্ষেত্রে ডি বসাবো আমরা। আর ইনডেফিনিট আর্টিকেল মানে যে অনির্দিষ্ট, মানে যে আর্টিকেল অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। তাই সেখানে আর এন বসবে। এবার বলবো এ আর ডি, নির্দিষ্ট আমি বললাম, যেহেতু সেক্ষেত্রে ডি মানে নির্দিষ্ট, মানে পৃথিবীতে এটা একটাই আছে, একটাই বোঝাবে, সেক্ষেত্রে ডি বসে। তাই আমরা একটা করছি, ডি আর, ডি স্কাই, ডি মুন, ডি এয়ার, ডি রিভার গঙ্গা, ডি সান, ডি ওয়ার্ল্ড, ডি হিমালয়, এরকম বিভিন্ন ধরনের ডি দিয়ে করা যায়। মানে এগুলো একটাই, পৃথিবীতে একটাই আছে, শ্রেষ্ঠ, তো একটাই বোঝাচ্ছে নির্দিষ্টভাবে, সেই ক্ষেত্রে এখানে ডি বসেছে। এবার আমরা কি বললাম, ইনডিপেন্ডেন্ট আর্টিকেল মানে অনির্দিষ্ট। এবার সেখানে এ আর এন বসবে। কোন ক্ষেত্রে বসে? কনসোনেন্ট যার প্রথম অক্ষর কনসোনেন্ট এবং কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে এ বসে। তাই এখানে আমরা এ দিয়ে তৈরি করেছি এ গাছ, এ বয়, এ কার, এ কাইট, এ পেন, এ বুক। এইগুলো প্রথম অক্ষর কনসোনেন্ট, তাই এখানে এ বসেছে। এবার বলবো আমরা এন,
ইভিনিং সিজনের ক্ষেত্রেও ইন বসবে। ঋতু যেমন ঋতু এই যে সামার উইন্টার, এবার ইয়ারের ক্ষেত্রে মানে বছরের ক্ষেত্রে যেমন 2024 এরকম বছরের ক্ষেত্রে ইন বসবে। আর মান্থের ক্ষেত্রে যেমন ফেব্রুয়ারি জানুয়ারি এইসব ক্ষেত্রে ইন বসবে। আর এক কোথায় বসবে এক্সাক্ট মানে সঠিক এই কোন সময়ের ক্ষেত্রে এক বসবে। এবার কোথায় অন বসবে, অন কোথায় বসবে ডেজ মানে দিনের ক্ষেত্রে মানডে ফ্রাইডে স্যাটারডে নেক্সট ডে। আমি এক্সাম্পল আছে হলিডে কোথায় বসবে ক্রিসমাস ডে অন মাই বার্থডে। এবার ডেট কোথায় বসবে আগস্ট 15 2024 জানুয়ারি মাসে 24 2025 এইসবের ক্ষেত্রে অন বসবে। এবার আর বলা হয়ে গেল, এবার আমরা বলবো যে প্রিপোজিশন অফ টাইম আমরা এই চার্টের মাধ্যমে দেখিয়েছি। যেহেতু এই যেমন এই বাড়ির পেছনে কলা গাছটা পিছনে বাড়ি, সেই হেতু ওই বিহাইন্ড বসেছে। এবার বাড়ির কাছাকাছি এই পুকুরটা মানে খুব কাছাকাছি হলে সেই জায়গায় নেয়ার বসেছে, তাই এখানে নেয়ার বসেছে। দুটি পাহাড়ের মাঝখানে স্থান মানে সূর্যটি এই জায়গায় সেই তো মাঝখানে, তাই এখানে বিটুইন বসেছে। এবার পাহাড়ের ওপর দিয়ে ওই পাখিগুলো যাচ্ছে ওভার মানে পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে। এবার বাড়ির কাছে গাছটা বাড়ির পাশে, তাই বিছাই। আরে এই গাছের নিচে কাউটি মানে গরুটি সেই হেতু এখানে আন্দাজ হয়েছে। মানুষের ওপরে এই ঝুড়িটা আর এই ঝুড়িটা অন তো মানে তো সবাই জানো করে ওভার মানে উপর আর অ্যাভাব মানে উপর, কিন্তু এখানে অ্যাভাব বা ওভারও তো বসতে পারতো, বসলো না কেন? ও কারণ অন কোনো জিনিস একটা ছুঁয়ে থাকে, তেমন এই মানুষটার মাথায় এই ঝুড়িটা ছুঁয়ে আছে, তাই এখানে অন বসেছে। আর ওভার কোথায় বসে? এইটার ওপর দিয়ে যাচ্ছে, যেটা উড়ে যাচ্ছে ক্রস করছে, সেই ক্ষেত্রে ওভার বসে। আর অ্যাভাব কোনটা বসে? যেটা ছাড়িয়ে চলে যায় মানে উড়াতো, সেই ক্ষেত্রে অ্যাভাব বসে। এবার কি বলবো? এবার বাড়ির সামনে এই রাস্তাটা ইন ফ্রন্ট অফ মানে বাড়ির যেটা আমাদের সামনে, আমার সামনে যেমন এই কাকুটা, তাই এইটা এই ক্ষেত্রেও ইন ফ্রন্ট অফ হতে পারে। নমস্কার। The model is a pictorial depiction of suspenseful thrilling story called Midnight Express by Alfred Noyes. Here we have tried to paint the suspense of the story through the collage of pictures. My friend Rifat will explain the nutshell of the story. In this story, Mortimer, when he was 8 years old, he read a book of suspense in his father's library. Later, as a young man, he faced a similar situation in a lonely railway station. The railway station was lit with gloomy lights. In the shade of light, he saw a solitary figure near him. He walked toward the figure and found out that it was his own figure. Mortimer became frightened and started running to his home. While running, he heard thud of footsteps behind him. Mortimer became more frightened and being panicked, he immediately ran to his home. While going upstairs, Mortimer looked behind and saw that a solitary figure also followed him to his home. Mortimer sat down in an armchair, and in the light of candle, he found out that the shadow was his own figure. Thank you. My friends, Fahim will explain the next. In the first picture, we can see that young Mortimer was sitting on the platform for Midnight Express. As he was sitting for the train, he was thinking of a thrilling story that he had read when he was 8 years old. The storyline of the long-read book spiked his imagination, and he suddenly visualized a shadowy figure behind him. My friend Shami will explain the third picture. In the second picture, we see Mortimer stood up, feeling panicked and frightened. He could not face the shadowy figure slightly, but he turned to look at him, just turning his shoulder. He became more frightened looking at the figure. He, amazed that he was looked at himself. My friend is Rifat will explain the third picture. In the third picture, we see that Mortimer was going upstairs. While going upstairs, he looked behind and found out that the shadowy figure followed him to his home. Mortimer became more frightened and panicked. It was clear in his face. My friend Rishabh will explain the fourth picture. In the last picture, described, and Mortimer sat down in his armchair
and he was described and agonized. Mortimer sat down in his old armchair. The room was slightly lighted with a candle. He gathered faith and faced the figure. To his astonishment, he saw that the figure is nothing but his own. Thank you. Wordness tree. In this model, we explore how we can form new words by using root words. We here use root words omni, which means all or everything. By using root word omni as a prefix to different words, we can create new words. In the first is omniscient. Omniscient is a word. It means a person who seems to know absolutely everything. Next, omnidirectional. Omnidirectional means capable of transmitting and receiving signal in all directions. Next, omnibus. Omnibus means a book which contains a collection of stories or articles that have been printed separately. Next, omnivore. Omnivore means who eats all kind of food. Thank you. Omnipresent. Omnipresent is a word. It means a person at the same time and whenever. The word perfect in the tense means an action which is started before, and continuous means an action which is continuing. If we add two words, it suggests an action which is started before and is going on. In this model, we can say that Raj had started his schooling at Bodhra Primary School, and he also continued it for 4 years and also ended it. So we can say that an action which had been started before and continued for sometimes and ended is called past perfect continuous tense. Next, Bodhra High School. Schooling at Bodhra School 2 years ago. Now he is at Kastamir. So it has been said that an action which has been started before and is continuing is called present perfect continuous tense. In the last model, we can see that Raj is thinking that he will reach Bhangur College after completing HS from Bodhra High School. So, and it will be continued for 3 years. So, it can be said that an action which will be started in future and it will be continued for some time and it will end after some time is called future perfect continuous tense. Thank you. Start, we exhibit adverbs of type. Adverb is a word that describes or modifies an action. Likewise, adverb of type is a word that describes or modifies when an action occurs. It provides an information about timing and frequency of an action. Thank you. Adverb of frequency. In this group, we exhibit a collection of stories. Example: often, daily, even, etc. Point of time. The word which shows the actual timing of an action. For example, we can say that tomorrow, now, tonight, then, today, etc. Relationship in time. It is a category of adverb which shows the relationship in time. For example, we can say that before, last, late, finally, fast, recently, etc. Subscribe now RN 450 channel. নমস্কার, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ ও অভ্যর্থনা জানাচ্ছি। আজ আমরা পিএইচ বিষয়ে কিছু কাজ করব। আমাদের মূল বিষয়টা হলো পিএইচ স্কেল অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। তাহলে প্রথমেই আমরা জেনে নিই যে পিএইচ হলো কোনো বস্তু কতটা আম্লীয় এবং কতটা ক্ষারীয় এবং কতটা প্রশমনতা তার পরিমাণ। পিএইচ শব্দটি জার্মান শব্দ প্রোটেন্স থেকে এসেছে, যার অর্থ শক্তি। এবার জেনে নিই যে পিএইচ এর পরিসীমা কত। পিএইচ এর পরিসীমা 0 থেকে 14 পর্যন্ত যায় এবং 17 নিরপেক্ষ। পিএইচ পেপার, এই পিএইচ পেপার বা লিটমাস পেপার আমরা যাকে বলি, এই পিএইচ পেপার আমরা এই যে বাজারে কিনতে পাওয়া যায় এই পেপার, আর এই পেপার আমরা নিজেদের হাতে তৈরি করি। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা এই পিএইচ পেপারগুলো কিভাবে তৈরি করি। এই পিএইচ পেপার আমরা জবা ফুল আছে যে তার কুলকুলের চক্র এবং পত্ররন্ধ্র ছিঁড়ে নিয়ে তার যে পাপড়িগুলো আছে সেগুলো একেবারে দুধারে ঘষে রোদ্দুরে শুকোতে দিই। এর ফলে আমাদের এরম আকারের এরম বর্ণের একটা কাগজ পেল। এইবার আমরা কি করে বুঝেছি যে আমরা পিএইচ তৈরি করতে সক্ষম। তারপর তার জন্য আমরা লেবু জল তৈরি করেছি। আপনারা জানেনই তো লেবুর জল মানে অ্যাসিডিক। আর এখানে সাবান জল তৈরি করেছি। সাবান জল মানে ক্ষারীয়।
এবার আমরা আমাদের তৈরি পিএইচ পেপার এই লেবু জলে যখন ডুবিয়েছি তখন তার বর্ণের পরিবর্তন হয়ে দেখা যাচ্ছে যে লাল বর্ণ এসেছে। এর থেকে বোঝা যায় যে আমরা পিএইচ পেপার তৈরি করতে সক্ষম। এবং একই কাজ যখন আমরা লেবু জলে করেছি তখন তার বর্ণ চেঞ্জ হয়ে নীলাভ বর্ণ এসেছে। এর থেকেও প্রমাণিত হয় যে আমরা পিএইচ পেপার তৈরি করতে সক্ষম। এবার আমরা এখানে দেখাতে পাচ্ছি যে পুকুরের জলে পিএইচ আমরা নীল লিটমাস পেপার আমরা যখন পুকুরের জলে ডুবিয়েছি তখন তার কোনো রকম সেরকম পরিবর্তন আসেনি। অর্থাৎ আমরা বলতে পারি যে পুকুরের পিএইচ 7 থেকে 8-এর মধ্যেই আছে, অর্থাৎ পুকুরের ক্ষারীয় ভাব ঠিক আছে। আবার আমাদের পুকুরের যে পানীয় জল তাতে যখন আমরা নীল লিটমাস ডুবিয়েছি তখন দেখতে পাচ্ছি যে তার কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ আমাদের যে খাবার জল পিওর ওয়াটারের, দেখতেই পাচ্ছেন এখানে পিওর ওয়াটারের পিএইচ লেখা আছে 7, তাহলে আমাদের এখানে পিওর ওয়াটারের পিএইচ 7-এই আছে। অর্থাৎ আমরা যে জলটা পান করছি সেই জলটা পানের পক্ষে উপযোগী এবং ভালো। এবার আসি পিএইচের ইম্পর্টেন্স কি। পিএইচ আমাদের দাঁতকে ক্ষয় থেকে রক্ষা করে। কিভাবে? আমাদের মনে হতে পারে যে কিভাবে এটা সম্ভব। আমরা যখন মিষ্টি খাই তখন আমাদের গাল একটু টক হয়ে যায়, এর কারণ হচ্ছে তখন আমাদের গাল অ্যাসিডিক হয়ে যায়। আমরা তখন যদি কুলকুচি না করি তাহলে আমাদের গালে দিন দিন অ্যাসিডিকের আভাটা বেড়ে যাবে। ফলে কি হবে, আমাদের মুখগহ্বরের দাঁতের এনামেল ক্ষয়প্রাপ্ত হবে, এর ফলে আমাদের দাঁত নষ্ট হয়ে যাবে। এবার আমি কিছু পিএইচ পরীক্ষা করে দেখাবো। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নীল লিটমাস পেপার। এই নীল লিটমাস পেপারটাকে আমরা এই লেবু জলে ডোবালাম, দেখতেই পাচ্ছেন তার রঙের পরিবর্তন হয়ে লাল হয়ে গিয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে লেবুর জলটি অ্যাসিডিক এবং নীল লিটমাস অ্যাসিডে ডোবালে লাল হয়ে যায়। এবার আমরা এছাড়া আমরা এবার নীল লিটমাসকে, দেখতেই পাচ্ছেন নীল লিটমাসকে এই সাবান জলে ডোবাচ্ছি। দেখুন লাল হচ্ছে হালকা হালকা, একটু সময় লাগে, হয়ে যাবে। আর কি বলবো, এছাড়া এখানে এটা হচ্ছে দুধের আমরা পিএইচ দেখেছি যে এখানকার দুধের পিএইচ ঠিক আছে। এছাড়া এইটা হচ্ছে আমাদের হারপিক, আর এটা হচ্ছে গ্লিসারিন, এটা টমেটোর রস। এটা দেখতেই পাচ্ছেন যে পুকুরের জল, এটা হচ্ছে পানীয় জল, আর এটা গঙ্গার জল। ধন্যবাদ।